আচ্ছা, এখানে বলতে এখতিয়ার বলতে কী বোঝায়? এখতিয়ার হলো আদালত কর্তৃক কোনো মামলার শুনানি এবং নিষ্পত্তি করার ক্ষমতা। মামলাটা কী করার কথা? শুনানি এবং নিষ্পত্তি করার ক্ষমতা। আচ্ছা, যে ক্ষমতার মাধ্যমে আদালত বিচার করার উদ্দেশ্যে কোনো মামলার শুনানি ও নিষ্পত্তি করতে পারে এবং উপযুক্ত সিদ্ধান্ত দিতে পারে তাকে আদালতের এখতিয়ার বলা হয়ে থাকে। এখতিয়ার দুই ধরনের, চার ধরনের, পাঁচ ধরনের এখতিয়ার আছে। এটা হচ্ছে বিষয়গত, আর্থিক, আঞ্চলিক, আদি এবং অ্যাপিল এখতিয়ার। আচ্ছা, আর নাম্বার 2 বলছে আর্থিক এখতিয়ার সহ বাংলাদেশের দেওয়ানি আদালতগুলোর নাম লেখো। তাহলে বাংলাদেশের দেওয়ানি আদালতগুলো কয় প্রকার? বলছে সিভিল কোর্টের 1887 3 ধারায় এবং 5 ধরনের দেওয়ানি আদালতের বিষয়ে বলা আছে। কয় ধরনের? 3 ধারায় কয় ধরনের? 5 ধরনের দেওয়ানি আদালতের কথা বলা আছে। আচ্ছা, একটা হচ্ছে জেলা জজের আদালত, এটা হচ্ছে গিয়া মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তারপর জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ সিনিয়র সিভিল জাজ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়া কোর্ট অফ সিভিল জাজ। আচ্ছা, আর আরেকটা এই লাস্টের দুইটা হচ্ছে গিয়া কোর্ট অফ সিনিয়র সিভিল জাজ কিন্তু। আচ্ছা, আর একটা হচ্ছে কোর্ট অফ সিভিল জাজ, দুইটা। আচ্ছা, দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ারগুলো হচ্ছে গিয়া মূল্যের উপর বেস করে আর্থিক এখতিয়ার নির্ণয়ের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908 6 ও 15 দ্বারা দ্য সিভিল কোড অ্যাক্ট 1887 18 এবং 19 দ্বারা প্রযোজ্য হবে। আচ্ছা, এখানে বলতে আছে 15 অনুসারে প্রত্যেকটা মামলা বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন পর্যায়ের আদালতে দায়ের করতে হবে। 6 অনুসারে কোনো আদালত তার জন্য নির্ধারিত আর্থিক এখতিয়ারের বেশি মূল্যবান সম্পন্ন বিষয়বস্তুকে মামলায় বিচার করবেন না। কয় দ্বারা? 6 দ্বারা, 15 দ্বারা ইম্পর্টেন্ট। আচ্ছা, যে সকল আদালত প্রাথমিকভাবে বিচার উদ্দেশ্যে দেওয়ানি মামলা দায়ের করা হয় সেসব আদালতগুলোকে আদি এখতিয়ার বা মূল এখতিয়ার সম্পন্ন আদালত বলবে। কোন ধরনের এখতিয়ার? আদি এখতিয়ার এবং মূল এখতিয়ার সম্পন্ন আদালত বলবে। আচ্ছা, নিম্ন আদালতের আদি এখতিয়ার হচ্ছে যুগ্ম জেলা আদালত, সিনিয়র সিভিল জজের আদালত এবং সিভিল জজের আদালত। আচ্ছা, মূল্য মোকদ্দমা হচ্ছে 1 থেকে 15 লাখ টাকা পর্যন্ত সিভিল জজের আদালত হচ্ছে ধারা 19, আর 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত সিভিল জজের আদালত ধারা 19, আর 25 লক্ষ 1 টাকা থেকে সীমাহীন হচ্ছে যুগ্ম জেলা আদালতের আদালত, এটা হচ্ছে ধারা 18। জেলা আদালতের অতিরিক্ত জেলা জজ আদালতের আদির এখতিয়ার নেই, তবে কি বিশেষ কিছু মোকদ্দমায় এই আদালত সময় দায়ের করা হয়। আর 3 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা বলতে কী বোঝানো হয় থাকে? এটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির ধারা 9 অনুযায়ী যে সমস্ত মামলায় দেওয়ানি আদালতের বিচারের জন্য গ্রহণ করতে প্রকাশ্য বা পরোক্ষভাবে নিষেধ আছে, ওইসব মামলা ব্যতীত সমস্ত প্রকার দেওয়ানি প্রকৃতির মামলা দেওয়ানি আদালতে বিচার করবে। আচ্ছা, দেওয়ানি আদালত কি সকল প্রকার মামলা বিচার করবে যদি নিষেধ না থাকে, এটা মূল কথা। আর ধারা 9 ব্যাখ্যায় আরও বলা হয়েছে কোনো মামলা যদি সম্পত্তি বা পদের অধিকার বিষয়ে প্রশ্ন ওঠে, কি নিয়ে প্রশ্ন ওঠে? সম্পত্তি পদের অধিকার, তাহলে দেওয়ানি প্রকৃতির মামলা হিসেবে গণ্য হবে। আচ্ছা, এই অধিকার ধর্মীয় কাজ বা উৎসব সম্পর্কিত প্রশ্নের সিদ্ধান্তের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হইলেও তাতে মামলার দেওয়ানি প্রকৃতি নষ্ট হবে না। তাই ধর্মীয় কাজ আর উৎসব সম্পর্কিত প্রশ্ন এখানে যদি উদ্ভব হয় তাহলে কি হবে না? সম্পূর্ণরূপে নির্ভরশীল হইলেও তাতে মামলা দেওয়ানি প্রকৃতিতে নষ্ট হবে না। আচ্ছা, ধারা 9 বক্তব্য হতে বোঝা যায় আইনের প্রত্যক্ষ বা পরোক্ষ বাধা সাপেক্ষ সকল প্রকার সম্পত্তির অধিকার ও পদের অধিকার সম্পর্কিত মামলা হলো দেওয়ানি প্রকৃতির মামলা। তাই সকল প্রকার সম্পত্তির অধিকার আর পদের অধিকার সম্পর্কিত মামলাটা হলো দেওয়ানি প্রকৃতির মামলা। আচ্ছা, উক্ত দ্বারা সম্পত্তির অধিকার রাইট টু প্রপার্টি উল্লেখ করা হয়েছে, কিন্তু কোনোগুলো সম্পত্তি গণ্য করা যাবে তার কোনো ব্যাখ্যা উক্ত ধারায় উল্লেখ নেই। উচ্চতর আদালতের সিদ্ধান্তের সম্পত্তি বলতে স্থাবর আর অস্থাবর সম্পত্তি, প্যাটেন্টের অধিকার, কপিরাইট, ট্রেডমার্ক, ভোটের অধিকার ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, একই পদের অধিকার রাইট টু অফিস সম্পর্কে উচ্চ আদালত কর্তৃক ব্যাপক ব্যাখ্যা দেওয়া হয়েছে। এইসব ব্যাখ্যায় বলা হয়েছে যে কোনো প্রকার অধিকার সম্পর্কে কোনো প্রকার মামলা দায়ের করা হলে দেখতে হবে ওই পদের সঙ্গে কী কী কর্তব্য এবং অধিকার জড়িত আছে, কী কী কর্তব্য আর অধিকার জড়িত আছে। কেউ ওই সব অধিকার আর কর্তব্য খর্ব করলে আইনের মাধ্যমে কোনো প্রতিকার পাওয়ার ব্যবস্থা আছে কি না ইত্যাদি। যেমন কোনো কর্মকর্তা যাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট বিধিবিধান রয়েছে, ওই ধরনের কোনো কর্মচারী বা কর্মকর্তাকে যদি এই বিধানে বর্ণিত প্রক্রিয়ায় ব্যতীত বরখাস্ত করা হয় তাহলে দেওয়ানি আদালতে তার ওই অধিকার প্রতিষ্ঠার জন্য মামলা চলবে। ধর্মীয় কারণে অথবা বিবেচনায় যদি কোনো ব্যক্তির কোনো সম্মান দেওয়া হয় তাহলে শুধুমাত্র সম্মান খর্ব করা হলে দেওয়ানি আদালতের মামলা চলবে না। কিন্তু যদি কোনো ধর্মীয় পদের সঙ্গে সম্মানী সুযোগ সুবিধা, ভাতা ইত্যাদি জড়িত থাকে তাহলে আবার ওইসব খর্ব করা হলে দেওয়ানি আদালতে মামলা করা যাবে। আচ্ছা, দেওয়ানি আদালতে কোনো মামলা এলে আদালত সর্বপ্রথম যে বিষয়টি বিবেচনা করেন তা হলো দায়েরকৃত মামলাটা বিচার বা শুনানি করার আইনসম্মত এখতিয়ার আছে কিনা। যদি এখতিয়ার না থাকে তাহলে ওই মামলা আর কোনো কার্যক্রম গ্রহণ করার সুযোগ থাকবে না। ওই মামলা কী করবে না? আর কোনো কার্যক্রম গ্রহণের সুযোগ থাকবে না। অনেক ক্ষেত্রে শুধু আরজি পর্যালোচনা করে বোঝা যায় মামলাটা বিচারের বিষয় নয় তারা বিধানের মধ্যে আদালতের এখতিয়ার আছে কি না, কিন্তু কোনো ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ ব্যতীত বোঝা যাবে না এখতিয়ার আছে কি নেই। যেমন মামলার কোনো ক্ষেত্রে আরজি পর্যালোচনা করে বোঝা যাবে, কোনো ক্ষেত্রে সাক্ষী প্রমাণ করা বুঝতে হয়। যেমন মামলার মূল্যবান ঠিক আছে কিনা, আদালতের জন্য নির্ধারিত এলাকার ভিত্তিতে দায়ের করা হয়েছে কিনা, এই সব ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এইসব ক্ষেত্রে কী করবে? উক্ত বিষয়গুলো স্বাক্ষর প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে এবং প্রয়োজনীয় আদেশ প্রদান করতে হবে। অনেক ক্ষেত্রে শুধু প্রয়োজনীয় আদেশ প্রদান করতে হবে। আচ্ছা, আর অতএব উপযুক্ত আলোচনাকে বলতে পারি দ্য এক্সক্লুশন অফ জুরিডিকশন অফ এ সিভিল কোড টু এন্টারটেইন সিভিল কেস শুড নট বি রেডিলি ইনফারেড টু দ্য কোড অফ সিভিল প্রসিডিউর ধারা 9 আলোকে বক্তব্যটা যথার্থ। আচ্ছা, প্রত্যেকটা মামলা বিচার করার 4 নম্বর বলতেছে প্রত্যেকটা মামলা বিচার করার সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। আচ্ছা, আলোচনা করো। আমরা যদি
এটা সেকশন 15 থেকে যদি আলোচনা করি তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে 1908 ধারা 15 ধারা বলা আছে প্রত্যেকটা মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। অর্থাৎ যদি কোনো মামলা করতে হয় তাহলে অবশ্যই ক্ষমতাটা সম্পন্ন সর্বনিম্ন আদালতে মামলাটা করতে হবে। মামলা করার প্রয়োজন দেখা দিলে তিনটা বিষয় দেখতে হবে। একটা হচ্ছে মামলাটা দেওয়ানি প্রকৃতির কিনা, যদি মামলাটা দেওয়ানি প্রকৃতির হয় মামলাটা কোন আদালতের আঞ্চলিক এখতিয়ারের আওতাধীন, যেমন 16 থেকে 20 ধারার মধ্যে দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার বর্ণিত আছে। আচ্ছা, আর মামলাটা কোনো আদালতের আর্থিক এখতিয়ারের আওতাধীন, অর্থাৎ এক্ষেত্রে মামলার আর্থিক এখতিয়ার নির্ধারণের জন্য সিভিল কোড অ্যাক্ট 1887 অনুসরণ করতে হবে। উক্ত আইনের 19 ধারা বক্তব্য অনুযায়ী সিভিল জজের আর্থিক এখতিয়ার 15 টাকা পর্যন্ত, সিনিয়র সিভিল জজের আর্থিক এখতিয়ার 25 লাখ টাকা 1 টাকা থেকে 35 লক্ষ টাকা পর্যন্ত, যুগ্ম জেলা জজের 25 লক্ষ টাকার অধিক মূল্যমানের মামলার বিচার করতে পারে। উপযুক্ত বিষয়গুলো বিবেচনায় রেখে মামলাটা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। উদাহরণস্বরূপ ক 10 লক্ষ টাকা মূল্যমানের জমির মালিকানা নিয়ে চট্টগ্রামে মামলা দায়ের করবে। এক্ষেত্রে যেহেতু জমির মালিকানা নিয়ে মামলাটা তাই দেওয়ানি মামলা, এর উপর মামলা করার আঞ্চলিক এখতিয়ার আছে কি না তা দেখতে হবে। তবে জমিটা যেহেতু চট্টগ্রামে তাই চট্টগ্রামে মামলা করতে হবে। এক্ষেত্রে দেখতে হবে আর্থিক এখতিয়ার, জমির মূল্য 10 লক্ষ টাকা। উল্লেখ্য যে জমি যখন চট্টগ্রাম জেলার অন্তর্গত তখন এই মামলাটা বিচার করার সাধারণ এখতিয়ার যুগ্ম জেলা জজের, সিনিয়র সিভিল জজ ও সিভিল জজের আছে। সিভিল জজের আর্থিক এখতিয়ার 15 টাকা পর্যন্ত, অতএব মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালত হচ্ছে সিভিল জজের আদালত। আচ্ছা, 5 নম্বর যে কোশ্চেন যেটা এখানে বলতে হবে, স্থাবর সম্পত্তির বিষয়ে দেওয়ানি মামলা দায়েরের ক্ষেত্রে আদালতের এখতিয়ার সংক্রান্ত বিধানগুলো আলোচনা করো। মানে স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোনো একটা দেওয়ানি মামলা সিভিল মামলা চালু করতে চাই তাহলে আদালতের কী কী এখতিয়ার আছে, স্থাবর সম্পত্তির মামলা কোন আদালতে দায়ের করতে হয় উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। আবার কোন আদালতে দায়ের করতে হবে এটা বলছে উদাহরণ সহ ব্যাখ্যা করতে। আচ্ছা, মামলা করার প্রয়োজন দেখা দিলে তিনটা বিষয় দেখতে হয়। এটা হচ্ছে মামলাটা দেওয়ানি প্রকৃতির কিনা, যদি মামলাটা দেওয়ানি প্রকৃতির হয়। 2 নম্বর হচ্ছে মামলাটা কোন আদালতের আঞ্চলিক এখতিয়ারের আওতাধীন, 16 থেকে 20 সেকশন যেটা বলা আছে তাহলে কি কোন আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে। আচ্ছা, 3 নম্বর বলা হচ্ছে মামলাটা কোন আদালতের আর্থিক এখতিয়ারের আওতাধীন, ঠিক আছে, অর্থাৎ কোন আদালতের আর্থিক যে এখতিয়ার সে আওতাধীন। এক্ষেত্রে মামলার আর্থিক এখতিয়ার নির্ধারণের জন্য সিভিল কোড 1887 অনুসরণ করতে হবে। আর্থিক এখতিয়ার নির্ধারণের জন্য কী করতে হবে, সিভিল কোড 1887 অনুসরণ করতে হবে। উক্ত আইনের 19 ধারার বক্তব্য অনুযায়ী, কয় ধারা 19 ধারার বক্তব্য অনুযায়ী আর্থিক এখতিয়ার 15 লক্ষ টাকা পর্যন্ত, সিনিয়র সিভিল জজের আর্থিক এখতিয়ার 15 লক্ষ থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত, আর যুগ্ম জেলা জজ হচ্ছে 25 লক্ষ টাকা থেকে আনলিমিটেড। উপযুক্ত বিষয়গুলোর জন্য বিবেচনায় রেখে মামলাটা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হয়। আচ্ছা, স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলা কোন আদালতে দায়ের করতে হবে, অথবা স্থাবর সম্পত্তির বিষয়ে দেওয়ানি মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে আদালতের আঞ্চলিক এখতিয়ার সংক্রান্ত বিধান কোড অফ সিভিল প্রসিডিউর 1928 16 থেকে 18 ধারা বলা আছে। কয় ধারা বলা আছে, 16 থেকে 18 ধারায়। আচ্ছা, 16 ধারা বলতেছে, 16 ধারা 17 ধারা 18 ধারা 3 ধারা যদি আলোচনা করি, ব্যাপারটা হচ্ছে 16 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, বাটোয়ারা, বন্ধক বা ট্রাস্ট সম্পর্কিত দায় পরিশোধ, বিক্রয় অথবা বন্ধক মুক্তির মোকদ্দমা, অন্য প্রকার সত্ত্ব বা স্বার্থ নিয়ে মোকদ্দমা, অনিষ্টের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা সেই আদালতে দায়ের করতে হবে যে আদালতে আঞ্চলিক এখতিয়ারের সীমারেখার মধ্যে সংশ্লিষ্ট সম্পত্তিটা অবস্থিত। 17 বলতেছে, স্থাবর সম্পর্কিত মোকদ্দমা বিষয়বস্তু যদি ভিন্ন আদালতের এখতিয়ারের মধ্যে থাকে তাহলে ওই সম্পর্কিত অংশ বিশেষ যে আদালতের এখতিয়ারের মধ্যে অবস্থিত সেরূপ যে কোনো আদালতের মোকদ্দমা দায়ের করা যেতে পারে। আচ্ছা, আর এটা হচ্ছে 18 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি 2 বা ততোধিক আদালতের কোনো স্থানীয় সীমানার এখতিয়ারে অবস্থিত সে সম্পর্কে অনিশ্চয়তা দেখা দিলে যে কোনো একটা আদালতে অনিশ্চয়তার কারণ লিপিবদ্ধ করে মামলা গ্রহণ আর নিষ্পত্তি করতে পারবে, ঠিক আছে। যে কোনো একটা আদালতে কি অনিশ্চয়তার কারণ মানে নিষ্পত্তি করে নেওয়া যাবে। আচ্ছা, এক্ষেত্রে শর্ত হলো মামলার প্রকৃতির আর্থিক মূল্য উক্ত আদালতের এখতিয়ারের মধ্যে হইতে হবে, কিন্তু মামলার প্রকৃতিতে আর্থিক মূল্যটা কী করতে হবে, ওই আদালতের এখতিয়ারের মধ্যে হতে হবে। পরে 6 নম্বর আর 7 নম্বর কোশ্চেন দিছে, এখানে দিয়ে বলছে 6 নম্বর কোশ্চেনটা দেওয়ানি আদালতের আর্থিক আর আঞ্চলিক এখতিয়ারের স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করুন। এই 6 নম্বরে যা দেওয়া আছে 5ও তাই দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আর 7 নম্বরে দেওয়া আছে স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলা দায়েরের স্থান বিষয়ে। তো এই যে স্থান নিয়ে মামলা দায়েরের স্থান, তাহলে আগে কোশ্চেনগুলো বললে হয়ে যাচ্ছে সংশ্লিষ্ট বিধানগুলো আলোচনা করুন। আচ্ছা, পরে 8 নম্বর বলতে সরকারি কর্মচারী টর্চ জাতীয় কার্যকলাপের জন্য কোন স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা যায়, এটা 19 ধারার বিষয়, নর্মাল বিষয়। 8 নম্বরটা হচ্ছে গিয়া একটু আলোচনা করে দিই, সরকারি কর্মচারী টর্চ জাতীয় কার্যকলাপের জন্য কোন স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে হবে সেই সম্পর্কে 19 ধারায় বলা আছে। কয় ধারা, 19 ধারা। আচ্ছা, 19 ধারার মধ্যে মূল বক্তব্য মূলত ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মামলা দায়েরের স্থান সম্পর্কে আলোচনা করা আছে। আচ্ছা, 19 ধারা হচ্ছে ব্যক্তি কোনো স্থাবর অস্থাবর প্রতি আদালতে এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অনিষ্ট সাধন করা হলেও বিবাদী অন্য আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে বসবাস করলে, ব্যবসা চালালে অথবা ব্যক্তিগতভাবে লাভের জন্য কাজ করলে বাদী তার ইচ্ছা অনুসারে আদালত সময়ের যেই কোনো একটাতে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবে। আলোচ্য অংশে সরকারি কর্মচারী যে স্থানে ক্ষতি করেছে সেখানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ মোকদ্দমা করা যাবে। দেওয়ানি কার্যবিধির 20-এর বিধান আলোচনা করা। আচ্ছা, 20 ধারাটা হচ্ছে 20 ধারা মোকদ্দমা, 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে 20 ধারা মোকদ্দমা আলোচনা। সেখানে বলতেছে যে
বি ধারায় অন্যান্য মোকদ্দমা দায়েরের স্থান সম্পর্কে বলা হয়েছে, যে ক্ষেত্রে মোকদ্দমার ক্ষেত্রে শুরু থেকে 19 ধারা প্রযোজ্য নয় সেসব ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করার স্থান সম্পর্কে বলা আছে 20 ধারায় বলা আছে। 20 ধারা অনুযায়ী যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে একাধিক বিবাদী থাকলে তাদের প্রত্যেকটি মোকদ্দমা দায়ের করার সময় প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে অথবা ব্যবসা করে বা লাভজনক কাজ করে। একাধিক বিবাদী থাকলে তাদের কোনো একজন মামলা রুজু বা প্রাক্কালে প্রকৃতপক্ষে ও স্ব ইচ্ছায় ব্যবসা করে বা বসবাস করে, ব্যবসা করে অথবা ব্যক্তিগতভাবে লাভজনক কাজ করে। তবে শর্ত থাকে যে এক্ষেত্রে আদালত সম্মতি গ্রহণ করতে হবে, অথবা যে সমস্ত বিবাদী এলাকায় বসবাস করে না, ব্যবসা করে না কিংবা ব্যক্তিগতভাবে লাভজনক কর্ম করে না, তাদের এই মামলা দায়েরের ব্যাপারে রাজি হতে হবে। আচ্ছা, আর মোকদ্দমার কারণ উদ্ভব হয় সে আদালতের দায়ের করতে হবে। কোনো ব্যক্তি এক স্থানীয় বাসস্থান অন্য স্থানে অস্থায়ী বাসস্থান থাকলে তবে তার অস্থায়ী বাসস্থানের এলাকায় কোনো মোকদ্দমার কারণ উদ্ভব হলে তিনি উভয় স্থানে বসবাস করেন বলে ধরে নিতে হবে। কোনো কর্পোরেশনের প্রধান অফিসে ব্যবসা চালায় বলে ধরে নিতে হবে, অথবা যেখানে এর অধীনস্থ কোনো কার্যালয় আছে সেই এলাকায় মোকদ্দমার কোনো কারণ উদ্ভব হলে তাহলে সেখানে ব্যবসা চালায় বলেও ধরে নিতে হবে। আচ্ছা, এই কয়েকটা বিষয় বলছে এখানে। আর 10 নম্বর বলছে এক আদালত অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রয়োজ্য বিধান এবং স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। এখানে বলতেছে এক আদালত থেকে মামলাটা স্থানান্তর করার জন্য প্রয়োজনীয় বিধানটা দেওয়ানি কার্যবিধির 22 আর 23 ধারায় এবং স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে 24 ধারায় বলা আছে। 22 ধারা অনুযায়ী এলাকার একাধিক আদালতে দায়েরযোগ্য মামলা কোনো একটা আদালতে দায়ের করা হলে বিবাদী অন্য একটা আদালতের মামলা স্থানান্তর করতে চাইলে নিম্নোক্ত শর্ত পূরণ করতে হবে। এটা হচ্ছে অপরপক্ষকে নোটিশ দিতে হবে, আর প্রথম সম্ভাব্য সুযোগ অপরপক্ষকে দেওয়া লাগে ক্ষেত্রে নোটিশ আর প্রথম সম্ভাব্য সুযোগ আর বিচার্য বিষয় নির্ধারণের সময়, যখন বিচার্য বিষয়টা নির্ধারণ করে সেই সময় বা পূর্বে স্থানান্তরের জন্য আবেদন করতে হবে। তাহলে কোনটা বিচার্য বিষয়, প্রথম সম্ভাব্য সুযোগ এবং বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা পূর্বে এটাতে স্থানান্তরের জন্য আবেদন করতে হয়, এটা মাথায় রাখতে হবে। 22 ধারা অনুযায়ী আদালতে আবেদন পাওয়ার পর অপরপক্ষকে আপত্তি শ্রবণ করে যে কোনো আদালতে মামলা বিচার হবে তা স্থির করবে। আবেদন এটা কি শোনার পর যে আচ্ছা। আর 23 ধারা অনুযায়ী যদি একই জেলা আদালতের মধ্যে মামলা স্থানান্তর করা হয় তখন মামলা স্থানান্তর আবেদন করতে হবে জেলা জজ আদালতে। যদি একাধিক জেলার আবেদন এক জেলার একটা আদালত থেকে অন্য জেলার আরেকটা আদালতে মামলা স্থানান্তর করতে তখন হবে হায়ার কোর্ট ডিভিশনে। এসটা 24 বলতেছে মামলার যে কোনো পক্ষের আবেদন করে সকল পক্ষের নোটিশ দিয়ে এবং তাদের কারো বক্তব্য শোনার ইচ্ছা থাকে তাদের শ্রবণ করে অথবা নোটিশ না দিয়ে সত্যপ্রবৃত্ত হয়েও হায়ার কোর্ট ডিভিশন অথবা জেলা জজ আদালত যে কোনো সময় কি তার সম্মুখে বিচারাধীন যে কোনো মোকদ্দমা আপিল অন্য কোনো কার্যক্রম বা তার অধীনস্থ এমন একটি সম্পন্ন কোনো আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারবে। আচ্ছা, তার অধীনস্থ কোনো আদালত হতে কোনো মোকদ্দমা আপিল বর্ণনা কার্যক্রম প্রত্যাহার করতে পারবে, তা বিচার বা নিষ্পত্তি করতে পারবে। অধীনস্থ কোনো একটি সম্পন্ন আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারবে। যে আদালত হতে তা প্রত্যাহার করা হয়েছিল সেই আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য প্রেরণ করতে হবে। কোনো মামলা স্থানান্তরিত বা প্রত্যাহিত হয়ে থাকলে যে পর্যায়ে তা স্থানান্তর বা প্রত্যাহার করা হয়েছিল সেই পর্যায়ে তা বিচার শুরু করতে পারেন। স্বল্প এখতিয়ার আদালত হতে স্থানান্তরিত বা প্রত্যাহিত মোকদ্দমা বিচারকালীন আদালতকে উক্ত মোকদ্দমার ব্যাপারে স্বল্প এখতিয়ার আদালত বলে গণ্য করতে হবে। আচ্ছা, আর 24 অনুযায়ী কোনো মামলা আপিল বা অন্য কোনো কার্যক্রমে স্থানান্তরিত বা প্রত্যাহিত হলে আদালত পক্ষগণকে উপস্থিতির জন্য অবশ্যই একটা তারিখ ধার্য করবে। কী করবে? তারিখ ধার্য করবে। আচ্ছা, আর আদালত নিকট মামলা আপিল বা অন্য কার্যক্রম স্থানান্তরিত হচ্ছে সেই আদালতের পূর্ব নির্ধারিত তারিখে মোকদ্দমার পক্ষগণকে উপস্থিত হতে হবে। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে আদালতের এখতিয়ার বিষয়ে কি আপত্তি উত্থাপন করা যায়? আপিল বা রিভিশন আদালত এই সংক্রান্ত কোনো আপত্তি গ্রহণ করতে পারে কি? কোনো আদালত অ্যাপিল এবং রিভিশন আদালত কি এই এখতিয়ার বিষয়ে কোনো আপত্তি গ্রহণ করতে পারে কি? আচ্ছা, আইনের সংশ্লিষ্ট বিধানগুলোর উপর আলোচনা করে। এখানে বলতে আছে দেওয়ানি কার্যবিধির 21 ধারায় কয় নম্বর ধারায় সেকশন 21 এখতিয়ার সংক্রান্ত ব্যাপারে আপত্তির বিষয় উল্লেখ করা আছে। আচ্ছা, 15 এবং 20 ধারার অধীনে যে আদালত মামলা দায়ের করা হয়েছে সে আদালতে এখতিয়ার সম্পর্কিত আপত্তি প্রথম সম্ভাব্য সুযোগে এবং বিচার্য বিষয় নির্ধারণের সময় বা পূর্বে তা উত্থাপন করতে হবে। নয়তো পরবর্তীতে অ্যাপিল বা রিভিশনাল আদালত মামলা দায়েরের স্থান এখতিয়ার ইত্যাদি সম্পর্কে কোনো আপত্তি মঞ্জুর করবেন না। যদি মোকদ্দমার এখতিয়ার সম্পর্কিত অনিয়মের কারণে ন্যায় বিচার ব্যাহত হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে অ্যাপিল বা রিভিশনাল আদালত ন্যায় বিচারের স্বার্থে এরূপ আপত্তি মঞ্জুর করতে পারে। সুতরাং যথাসময়ে এখতিয়ার বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা না হইলে এরা ধরে নেওয়া হবে যে পক্ষগণ বিচারিক আদালত এখতিয়ার মেনে নিয়েছে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে একটা মামলা একের অধিক ব্যক্তি যদি বাদী হিসেবে পক্ষভোগী হতে পারে কি? যদি তাই হয় তাহলে কোন ক্ষেত্রে পারে? আচ্ছা, এটা বলতেছে যে দেওয়ানি মামলা বাদী ও বিবাদী নামে দুইটা পক্ষ থাকে, বাদী একজন বা একাধিক হতে পারে, বাদীর ন্যায় বিবাদী একাধিক হতে পারে। দেওয়ানি কার্যবিধির ধারা 1 আদেশ 1 অর্ডার 1 বিধি 1 অনুযায়ী কতিপয় ব্যক্তি বাদী হিসেবে একটা হচ্ছে মোকদ্দমা প্রত্যেক বাদীর দাবিকৃত প্রতিকার একই কাজ বা লেনদেন হতে উদ্ভূত হইলে মোকদ্দমাটা এমন যে যদি উক্ত ব্যক্তিগণ পৃথক মামলা দায়ের করে তাহলে আইন বা তথ্য সংক্রান্ত একটা সাধারণ প্রশ্ন উদ্ভব হবে। আইন বা তথ্য সম্মত একটা সাধারণ প্রশ্ন উদ্ভব হবে। আচ্ছা, আর 13 নম্বর এই বলতেছে 1 পার্সন মে সু অর ডিফেন্ড অন বিহাফ অন দ্য সেম ইন্টারেস্ট দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। এইটা বলতেছে যে অর্ডার 1 রুল 8 মধ্যে বিষয় নিয়ে কথা বলা আছে। এই বিধান অনুযায়ী মূলত প্রতিনিধিমূলক মোকদ্দমার কথা বলা হয়েছে। আচ্ছা, বহু সংখ্যক লোকের কোনো বিষয়ে একই স্বার্থ থাকলে, অনেক লোকের একই কোনো একটা বিষয়ে একই স্বার্থ থাকলে
যখন আদালতের অনুমতি সাপেক্ষে এক বা একাধিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি সকলের পক্ষে মামলা দায়ের করতে বা জবাব দিতে পারে। একই প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা রিপ্রেজেন্টেটিভ সুট বলা থেকে আদালত অনুযায়ী প্রতিনিধিমূলক মোকদ্দমা করতে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। তাহলে চারটা বিষয়, একটা হচ্ছে একাধিক পক্ষ, একের অধিক পক্ষ, সকলের একই স্বার্থ, আদালতের অনুমতি নিয়ে মামলা করতে হবে, আর স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষকে বাদীর খরচে নোটিশ দিতে হবে। কী দিতে হবে? নোটিশ দিতে হবে। তাহলে এখানে বলতেছে যাদের পক্ষ থেকে বা যাদের সুবিধার জন্য এরূপ মামলাটা করা হবে বা জবাব দেওয়া হবে, অর্থাৎ দুইটাই করা যাবে, প্লেন্ট আর রিটেন স্টেটমেন্ট, তাদের মধ্যে যে কেউ মামলা পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তাদের মধ্যে যে কেউ কী করবে? মামলার পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করবে। আচ্ছা, কজ অফ অ্যাকশন কি 14 নম্বরে বলতেছে? এটা বলতেছে যেই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে বাদী একটা মামলায় তার পক্ষের আদালতের রায় পেতে ইচ্ছা করে, তার নিজের পক্ষে রায় পেতে ইচ্ছা করে, সেই সব বিষয়ের সমষ্টিকে বলে কজ অফ অ্যাকশন। যখন কোনো ব্যক্তি আইনগত অধিকার লঙ্ঘিত হয় তখন তার পক্ষে মোকদ্দমার কারণ উদ্ভব হয়। আইনগত অধিকার লঙ্ঘন হলে তার পক্ষে মোকদ্দমার কারণ উদ্ভব হবে। দাবির সমর্থনে মূল বিষয়গুলি হলো নালিশের কারণ। দাবির সমর্থনে যে মূল যে বিষয় সেটা হচ্ছে নালিশের কারণ বা কজ অফ অ্যাকশন। মূল বিষয়গুলো প্রমাণ করতে যেসব সাক্ষ্যের প্রয়োজন হবে তা মামলার কারণ নয়। মূল বিষয়গুলো প্রমাণ করতে যেসব সাক্ষ্যের প্রয়োজন হবে সেগুলো আবার মামলার কারণ নয়। আচ্ছা, তাহলে দেওয়ানি কার্ড 1908 বিধির 11 ক অনুযায়ী মামলার আর্জিতে বাদী মোকদ্দমার কারণ উল্লেখ না করলে, তাহলে 7 ক অনুযায়ী আর্জিতে যদি মোকদ্দমার কারণটা উল্লেখ না করে সেক্ষেত্রে কী হবে? আর্জি খারিজ করে দিবে। আচ্ছা, এটার এগেনস্টে এই প্রতিকারটাকে আর্জি খারিজ করে দিলে হচ্ছে রিভিশন করা যায়, নতুন মামলা দায়ের করা যায় না। আচ্ছা, আর কোড অফ সিভিল 16 নম্বরের কোশ্চেন হচ্ছে কোড অফ সিভিল প্রসিডিউর 1980 অর্ডার 1 রুল 10 আলোকে মামলার যে কোনো পর্যায়ে আদালত কর্তৃক পক্ষসমূহকে কর্তন বা সংযোজন করার বিধান আলোচনা করো। আচ্ছা, ভুলবাদীর নামে মামলা হইলে ওই বিষয়ে সন্দেহ থাকলে আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে মামলাটা সরল বিশ্বাসে সৃষ্ট বোনাফাইড মিস্টেকের মাধ্যমে করা হয়েছে এবং এটা প্রকৃত বিরোধী বিষয় নির্ধারণের জন্য প্রয়োজনীয়, ঠিক আছে, এবং কি প্রকৃত বিরোধী বিষয় নির্দেশের জন্য প্রয়োজনীয়, সেক্ষেত্রে উক্ত আদালত মামলার যে কোনো পর্যায়ে অন্য ব্যক্তিকে বাদী হিসাবে স্থলাভিষিক্ত বা সংযোজিত করতে পারে। আচ্ছা, পরের 2 নম্বর বিষয় হচ্ছে আদালত পক্ষসমূহকে বাদ দিতে বা যোগ করতে পারে। কেমনে বাদ দিতে বা যোগ করতে? যদি সরল বিশ্বাসে ভুলের মাধ্যমে কোনো মামলা দায়ের করা হয় এবং মামলার বিরোধেও বিষয় নির্ধারণের জন্য প্রয়োজন হয়, তাহলে আদালত যে কোনো পর্যায়ে, অর্থাৎ কখন যে কোনো পর্যায়ে, এনি স্টেজে, কখন যে কোনো পর্যায়ে, আচ্ছা, পক্ষের আবেদনক্রমে বা আবেদনক্রমে অথবা আবেদন ছাড়া অন্যায়ভাবে যুক্ত যে কোনো পক্ষের নামটা কাটা দিতে পারে। কী করতে পারে? অন্যায়ভাবে যুক্ত যে কোনো পক্ষের নাম কাটা দিতে পারে। আচ্ছা, এবং অন্য যে ব্যক্তির নাম যুক্ত করা উচিত অথবা মোকদ্দমা নিষ্পত্তি করার জন্য আদালতের সামনে যার উপস্থিত প্রয়োজন হতে পারে তাকে যুক্ত করা আদেশ দিতে পারে। ঠিক আছে, পরে বলতেছে যে নেক্সট পয়েন্টের কথা, যে কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তাকে অক্ষম বাদীর আসন্ন বন্ধু হিসেবে যুক্ত করা যাবে না। নতুন বাদী সংযুক্ত হলে বিবাদীর নাম যুক্ত করলে আর্জি সংশোধন করতে হবে এবং সংশোধিত আর্জি ও সমনের নকল নতুন বিবাদীর নিকট প্রেরণ করতে হবে এবং আদালত উপযুক্ত মনে করলে তা মূল বিবাদীর উপর জারি করতে হবে। তা আমাদের আইনে 1908 22 ধারা অনুযায়ী ব্যক্তিকে বিবাদ হিসেবে যুক্ত করা হয়েছে তার বিরুদ্ধে সমন প্রাপ্তির তারিখ থেকে আইনগত কার্যক্রম শুরু হয়েছে বলে গণ্য করতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে, যে ব্যক্তিকে বিবাদ হিসেবে যুক্ত করছে তাকে সমন প্রাপ্তির তারিখ থেকে কি হচ্ছে গিয়ে আইনগত কার্যক্রম শুরু হয়েছে বলে গণ্য করতে হবে। এই 16 নম্বরে একটা কোশ্চেন করছে, এটা হচ্ছে মোকদ্দমার পক্ষ ও কারণ সংযোজন সংক্রান্ত নিয়মাবলী আলোচনা করুন। মোকদ্দমার পক্ষ ও কারণ অপসংযোগের আপত্তি কখন করা যায়? এরূপ কারণে মোকদ্দমা খারিজ হতে পারে কি? আচ্ছা, মামলার পক্ষ আর কারণ সংশোধন সংক্রান্ত নিয়মাবলী হচ্ছে দেওয়ানি কার্ড 1908 আদেশে 1 10-2 এবং আদেশ 2 বিধি 3 ও 4। ঠিক আছে, আদেশ 2 এর হচ্ছে রুল 3 ও 4 এর মধ্যে মামলার পক্ষ ও কারণ সংশোধন সংক্রান্ত নিয়মাবলী আলোচনা করা হয়েছে। 1-10-2 অনুসারে পক্ষগণ সংশোধন বিধান করা হয়েছে। এই আইনের বিধান অনুসারে আদালত মোকদ্দমার পক্ষে সংশোধন ও বাদ দিতে পারে। প্রত্যেক মোকদ্দমার আবশ্যকীয় পক্ষকে প্রত্যেককে অবশ্যই মোকদ্দমার অন্তর্ভুক্ত করতে হবে। আবশ্যকীয় পক্ষ তাকে অবশ্যই মামলা অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে এক্ষেত্রে আদালত বাদী পক্ষকে আদেশ সংশোধন করে এরূপ বাদ পড়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার আদেশ দিবেন, অথবা বাদী দেওয়ানি কার্যবিধির আদেশ 1 আর বিধি 10-2 অনুসারে আবেদন করে তাহলে পক্ষভুক্ত করে নিতে পারে। অর্থাৎ ওই যে ভুল বিবাদের মামলা হয়ে যাচ্ছে মোকদ্দমার যে কোনো পর্যায়ে তা করা যায়, কোন পর্যায়ে। আচ্ছা, আদেশ 2 অনুসারে যেই কারণে মামলা সৃষ্টি হয় তাকে নালিশের কারণ বলা হয়। যেখানে মামলা সৃষ্টি তাকে কী বলা হয়? নালিশের কারণ বলা হয়। আচ্ছা, অর্ডার 2 প্রত্যেক মোকদ্দমার তারিখ সহ নালিশ বা মামলা কারণ সংশোধন করতে হবে। নালিশের কারণের উপর নির্ভর করে মামলা পরিচালিত হয়। মামলার কারণ ব্যক্তিকে মামলার অধিকার প্রদান করে থাকে। বিধি 3 অনুসারে বাদী একই বিবাদী বা সকল বিবাদীগণের বিরুদ্ধে একটা মামলা কতিপয় কারণ একত্রীকরণ করতে পারে, জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন। আচ্ছা, তখন কতিপয় বাদী একই বিবাদী বা বিবাদীগণের বিরুদ্ধে মামলার কারণের সাথে যৌথভাবে সম্পর্কিত। একটা কোশ্চেন দিয়েছে, কখন মোকদ্দমার পক্ষ আর কারণ অপসংযোজনের আপত্তি করে দেয়? 1908 আদেশ 1 রুল 13 অনুযায়ী নন জয়েন্ডার এবং বিজয়েন্ডার সম্পর্কে আপত্তি করতে হবে সেই বিষয়ে বলা আছে। উক্ত বিধি অনুসারে কোনো মোকদ্দমার পক্ষের অপসংযোগ সম্পর্কে
সকল আপত্তির প্রথম সম্ভাব্য সুযোগের মাধ্যমে এবং যে ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণ করা হয় সেক্ষেত্রে তা নির্ধারিত হওয়ার পূর্বে বা নির্ধারণকালে করতে হবে। আপত্তির কারণ পরবর্তীতে উদ্ভব হলে পরেও আপত্তি উত্থাপন করা যাবে। কোনো আপত্তি যথাসময় উত্থাপন করা না হলে তা পরিত্যাগ করা হয়েছে বলে গণ্য হবে। বাদী ও বিবাদী পক্ষের অপসংযোজনের মতো নালিশের কারণের অপসংযোগ হতে পারে। বিভিন্ন প্রকৃতির দুইটা নালিশের কারণের জন্য যদি একই মামলা করা হয় তার নালিশের কারণের অপসংযোগ ঘটে। যখন ভিন্ন ভিন্ন নালিশের কারণের সাথে ভিন্ন ভিন্ন ব্যক্তি সংযুক্ত থাকে কিন্তু তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের না করে এক্ষেত্রে মামলা করা হয় তখন নালিশের কারণে অপসংযোগ ঘটে। নালিশের কারণে অপসংযোগ তিনভাবে হতে পারে। এটা হচ্ছে বাদী পক্ষ অপসংযোগের সাথে নালিশের কারণে অপসংযোগ করতে পারে, বিবাদী পক্ষের অপসংযোগের সাথে নালিশের কারণে অপসংযোগ করতে পারে, নালিশের কারণের অপসংযোগের সাথে নালিশের কারণের অপসংযোজন করতে পারে। অর্থাৎ ভিন্ন নালিশের কারণে সম্পর্কিত ভিন্ন দাবির জন্য একটা মাত্র মামলা করা হলে এ ধরনের নালিশের কারণে অপসংযোগ করতে পারে। আচ্ছা, আর এই আদেশ অর্ডার 2-এর বিধি 7 অনুসারে মামলার কারণসমূহ অপসংযোগ সম্মত সকল ধরনের আপত্তির যথাসম্ভব কী করতে হবে, প্রথম সম্ভাব্য সুযোগেই মধ্যে এবং আপত্তির কারণ পরবর্তীকালে উদ্ভব না হয়ে থাকলে সেক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে তা নির্ধারণের সময় বা পূর্বে উত্থাপন করতে হবে। আচ্ছা, আর অনুরূপ আপত্তি যথাসম্ভব উত্থাপিত না হলে তা বর্জন করা হয়েছে বলে বিবেচিত হবে। এই বিষয়ে মাথায় রাখতে হবে। আচ্ছা, আর পক্ষ মামলার কারণ অপসংযোগের ফলাফল হচ্ছে অপসংযোগের ফলাফল নন জেন্ডার এবং মিড জেন্ডারের যে ফলাফল সেটা বলা আছে 1-9, আর এই সম্পর্কে আপত্তি হচ্ছে কি 1-13-তে। আচ্ছা, এখানে বলা আছে যে ভুলভাবে কোনো পক্ষ সংযোগ অপসংযোগ করার কারণে মোকদ্দমা ব্যর্থ হবে না এবং তার সামনে আনিত প্রত্যেকটা মামলার বিরুদ্ধে বিষয়টি পক্ষগণের অধিকার ও স্বার্থ সময়ের সঙ্গে যতটুকু সম্পর্কে ততটুকু বিবেচনা করতে পারবেন। আচ্ছা, 1-9 অনুসারে পক্ষগণ বা পক্ষের অপসংযোগের দোষে কোনো মামলা অচল হবে না। আদালত অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণপূর্বক বিচার চালিয়ে যাবে। এমন অবস্থা আদালত যাদের কারণে মামলা বিবাদী পক্ষের অপসংযোগ দোষ হচ্ছে তাদের মামলা হতে বাদ দিয়ে 6-17 অনুযায়ী আদি সংশোধন আদেশ দিবেন আর আদালত 1-10-2 অনুযায়ী বিবাদীর নাম কর্তন করে বাকিদের বিরুদ্ধে মামলা পরিচালনা করবেন। তাহলে 6-17-1-10 এখানে আসবে। আচ্ছা, আর একইভাবে মামলা অপসংযোগের কারণে অচল হবে না। আর এই 2 বিধি 6 অনুসারে পৃথক দাবির জন্য পৃথক বিষয়ের মাধ্যমে বিচার কার্য পরিচালিত হবে। তাহলে অর্ডার 2-এর রুল 2 এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, রুল 6 অনুযায়ী আচ্ছা যদি প্রথম সম্পর্ক সুযোগ আপত্তি করা না হয় তাহলে ধরে নিতে হবে অপসংযোগ পক্ষ মেনে নিয়েছে, অর্থাৎ মামলা পক্ষ কারণ অপসংযোগ কিংবা অপসংযোগের কারণে মোকদ্দমা খারিজ হবে না। 17 নম্বরে বলতেছে আদালতের এখতিয়ার কোনো বিষয় বিচার কার্যের মূল ভিত্তি এবং আদালতের যদি এখতিয়ার না থাকে তবে সমগ্র কার্যক্রমই বাতিলযোগ্য হয়ে পড়ে। উপযুক্ত ধারাটি দেওয়ানি আদালতের এখতিয়ারের নির্ধারণকারী দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 8-এর প্রাসঙ্গিক বিধানকে আলোচনা করো। আদালতের এখতিয়ার কোন বিষয়ে বিচার কার্যের মূল ভিত্তি এবং আদালত যদি এখতিয়ার না থাকে তবে সমগ্র কার্যক্রম বাতিলযোগ্য হয়ে পড়ে, আলোচনা করো। আচ্ছা, এখানে বলতেছে কয়েকটা বিষয়। এটা হচ্ছে যে এখতিয়ারবিহীন কোনো আদালতের দেওয়ানির ডিক্রি সম্পূর্ণ বাতিল বা অকার্যকর। আচ্ছা, অকার্যকর আইনি পরিভাষা এটার বলে কুরাম নন জুডাইস তথা বিচারকের এখতিয়ারের বাইরে বলা হয়। এখানে বলতেছে যদি কোনো আদালতের একটা বিষয়টি শুনানের অন্তর্নিহিত ক্ষমতা বা এখতিয়ার না থাকে তবে পক্ষগণের সম্মতি বা চুক্তির মাধ্যমে আদালতকে সেই এখতিয়ার প্রদান করা যায় না এবং ওই আদালতের দেওয়া যে কোনো আদেশ বা ডিক্রি আইনত বাতিল এবং অকার্যকর হয়। আচ্ছা, আইনত বাতিল এবং অকার্যকর হয়। দেওয়ানি আদালতের এখতিয়ারের ভিত্তি 9 ধারা। দেওয়ানি আদালতের এখতিয়ারের ভিত্তি হচ্ছে 9 ধারা। আর এই ধারায় বলা হয়েছে যে সকল মামলা বিচার গ্রহণ প্রকাশ্য ও পরোক্ষভাবে বারিত করা হয় নাই আদালত সেই সব দেওয়ানি প্রকৃতির মামলা বিচার করার এখতিয়ার রাখবেন। প্রকাশ্য বারিত হয় যখন কোনো নির্দিষ্ট আইন একটা বিশেষ ট্রাইব্যুনাল বা আদালত গঠন করে এবং সাধারণ দেওয়ানি আদালতের ক্ষমতা খর্ব করে, যেমন অর্থনীতি আদালত, পারিবারিক আদালত ইত্যাদি। পরোক্ষভাবে বারিত হয় যখন আইনের সাধারণ নীতি, পাবলিক পলিসি বা রাষ্ট্রীয় আইন আদালতকে বিষয়টা শুনতে বাধা দেয়। কোনো দেওয়ানি আদালত যদি অন্য কোনো আইনে প্রকাশ্যভাবে বারিত কোনো মামলা গ্রহণ করে তবে আদালত সাবজেক্ট ম্যাটার জুরিডিকশনের অভাব ঘটে, ফলে মামলাটা ব্যর্থ হবে এবং ডিক্রি ভয়েড অব ইনস্যু হবে। মামলাটা ব্যর্থ এবং ডিক্রিটা কি হবে, ভয়েড অব ইনস্যু। বাংলাদেশের কোনো দেওয়ানি আদালতে একটা মামলা যথাযথভাবে বিবেচনা করার 3 ধরনের এখতিয়ার থাকে। এটা হচ্ছে বিষয়গত এখতিয়ার, আর্থিক এখতিয়ার 6 এবং 15 ধারায়। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি তোমার স্থানীয় এখতিয়ার 16 থেকে 20 ধারা। এই 3 ধরনের হচ্ছে কি এখতিয়ার থাকে। আর 18 নম্বর কোশ্চেন বলতেছে বিশেষ আইনে অন্তর্ভুক্ত এখতিয়ার বারিত ধারা। বিশেষ আইনে অন্তর্ভুক্ত এখতিয়ার বারিত হচ্ছে 1908-9 দেওয়ানি আদালতের এখতিয়ারের কথা বলা হয়েছে। কোনো ব্যক্তি যখন স্বাভাবিক আইন অনুসারভাবে দেওয়ানি প্রকৃতির কোনো অধিকার ভোগ করতে গিয়ে কোনো বিরুদ্ধের সম্মুখীন হন তখন তিনি উপযুক্ত দেওয়ানি আদালতে দেওয়ানি মোকদ্দমা করতে পারবেন যদি না কোনো আইন দ্বারা দেওয়ানি আদালতের এখতিয়ারে সুনির্দিষ্টভাবে বা পরোক্ষভাবে বারিত হয়। ভিন্ন বিশেষ আইনে সুস্পষ্ট বিধান দ্বারা দেওয়ানি প্রকৃতির মামলা বিচার করার ক্ষমতা খর্ব বা বারিত করা হয়েছে। বিশেষ আইনে দেওয়ানি আদালতে মামলা বারিত হওয়ার বিধান করা সত্ত্বেও এই বিধান দ্বারা মামলাটা বারিত হয়েছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার একমাত্র দেওয়ানি আদালতের। দেওয়ানি আদালতের এখতিয়ার বারিত করা সত্ত্বেও দেওয়ানি আদালতের নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে পারে। এটা হচ্ছে বিশেষ আইনে উল্লেখিত কর্তৃপক্ষ ওই আইনের বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণ করেছে কি না।
উল্লেখিত কর্তৃপক্ষ ওই আইনের বিধানে কোনো বিধিবিধানের অপব্যবহার করছে কিনা, কার্যক্রমটা সৎ উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে নেওয়া হয়েছে কিনা, ন্যায় বিচারের প্রতিষ্ঠান নীতি অনুসরণ করা হয়েছে না ওইরূপ নীতি ভঙ্গ করা হয়েছে, এই বিষয়গুলো বিবেচনায় যদি দেখা যায় যে আইনে উল্লেখিত কর্তৃপক্ষ বিতর্কিত কাজটা ওই আইনের বিধান লঙ্ঘন করে বা অসৎ উদ্দেশ্যে প্রণোদিত হয়ে করেছে, কাজটা ন্যায় বিচারের নীতি বহির্ভূত হয়েছে, তাহলে দেওয়ানি আদালত প্রতিকারের জন্য মামলা করা যাবে। অনেক সময় দেখা গেছে কোনো বিশেষ আইনে দেওয়ানি আদালতের এখতিয়ার বাড়িত করা হয়েছে, কিন্তু ওই আইনে গঠিত আদালত বা ট্রাইব্যুনাল প্রার্থীপক্ষকে প্রতিকার দেওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে দেওয়ানি আদালতের প্রতিকারের জন্য মামলা করা যাবে। সেক্ষেত্রে কী করতে হবে, দেওয়ানি আদালতের প্রতিকারের জন্য মামলা করা অনেক সময় ট্রাইব্যুনাল গঠন করে বলা হয় ওই ট্রাইব্যুনালের মধ্যে বিচার হবে, কিন্তু দেখা গেছে ওই ট্রাইব্যুনালের মধ্যে ওই বিচারটা করা যায় না, সেক্ষেত্রে কী করা যায়, দেওয়ানি আদালতে মামলা করে বিচার করা যায়। কোশ্চেন নম্বর 19 বলতেছে সিভিল প্রসিডিং 1908 প্রাসঙ্গিক বিধানের আলোকে দেওয়ানি মামলার আদালতের পক্ষ সংযোজন বা বাদ দেওয়ার ক্ষমতার পরিসর বিশ্লেষণ করো। এই বিবেচনার ক্ষমতা প্রয়োগে কী কী নীতিমালা অনুসৃত হয়েছে। আচ্ছা, এখন বলতেছে আদেশ 1-এর বিধি 10-2-তে বলা হয়েছে আদালত মামলা যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষের আবেদন ক্রমে বা আবেদন ছাড়াই আদালত ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজন শর্ত সাপেক্ষে আদেশ প্রদান করতে পারেন যে ভুলভাবে বিবাদী বা বাদী হিসেবে অন্তর্ভুক্ত যে কোনো পক্ষের নাম কেটে দেওয়া হোক, স্ট্রাইক অ্যাড এবং এমন কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হোক এডেড যাকে বাদী বা বিবাদী হিসেবে যুক্ত করা উচিত ছিল, অথবা মামলার বিষয়বস্তু কার্যকরভাবে ও পূর্ণাঙ্গভাবে বিচার ও নিষ্পত্তির জন্য তার উপস্থিতি আদালতের নিকট প্রয়োজন বলে মনে হয়। এই বিধানের মূল উদ্দেশ্য হলো বিবাদের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে একই সময় আদালতের সামনে নিয়ে আসা, যাতে সকল পক্ষগণকে উপস্থিতিতে বিরোধী কোনো বিলম্ব অসুবিধা ও একাধিক মামলা ও বিচারের ব্যয় ছাড়া চূড়ান্তভাবে নিষ্পত্তি করা যায় এবং অমীমাংসিত বা সিদ্ধান্তহীনতা বিচার কার্য রোধ করা যায়। আদেশ 1-এর বিধি 10-2-এর বিধানের সময় পক্ষগণের বিষয়ে আদালতের ব্যাপক ক্ষমতা প্রদান করেছে। মামলার সকল তথ্য ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় রেখে সাউন্ড জুডিশিয়াল প্রিন্সিপালের ভিত্তিতে একই ক্ষমতা প্রয়োগ করতে হয়। আচ্ছা, এই ক্ষমতা প্রয়োগের বিশেষ ক্ষেত্রে দুইটা বিষয় মনে রাখা প্রয়োজন। এটা বলতেছে দুইটা বিষয় মনে রাখতে হবে। বাদী মামলার হতকর্তা বা ডোমিনাস লিটিস। আচ্ছা, বাদী তার নিজেই স্বার্থের সর্বোত্তম বিচারক, অতএব তিনি কার বিরুদ্ধে প্রতিকার দাবি করবেন এবং কাকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেবেন তা নির্ধারণ করার অধিকার তার। সাধারণত আদালতে বাদীকে এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলায় লড়তে বাধ্য করে না যার বিরুদ্ধে তিনি লড়াই করতে চান না বা যার কাছে তিনি কোনো প্রতিকার দাবি করেন না। কার্যকর ও পূর্ণাঙ্গ বিচার আদালত যদি সন্তুষ্ট হয়ে যায় পক্ষগণের মধ্যে সকল বিরোধী কার্যকর এবং পূর্ণাঙ্গভাবে নিষ্পত্তির জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তির উপস্থিতি প্রয়োজন, তবে বাদীর ইচ্ছা নির্বিশেষে আদালত তার ক্ষমতা প্রয়োগ করে ওই ব্যক্তির মামলা পক্ষভুক্ত করতে পারেন। আদালত মামলার কোনো পর্যায়ে পক্ষগণকে আবেদনের ভিত্তিতে বা অথবা সৌমুট এবং আদালতের নিকট ন্যায়সঙ্গত মনে হয় এমন শর্ত সাপেক্ষে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আচ্ছা, অনিল কুমার ভার্সেস শিবনাথ এই মামলায় ভারতের সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ করছে যে যদি ভুলভাবে পক্ষভুক্ত করা হয় কোনো ব্যক্তির নাম বাদ দেওয়া হয় অথবা কোনো পক্ষকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা আদালতের রয়েছে, তবে এর পূর্বশর্ত হলে আদালতকে অবশ্যই এই মর্মে সন্তুষ্ট হতে হবে যে প্রস্তাবিত ব্যক্তির উপস্থিতি মামলার সাথে জড়িত সকল প্রশ্ন বিরোধ কার্যকরভাবে ও সম্পূর্ণভাবে বিচার নিষ্পত্তির জন্য প্রয়োজন। এই বিধির মূল উদ্দেশ্য হল মামলা বিষয়বস্তুর সাথে জড়িত সকল পক্ষকে অন রেকর্ড অন্তর্ভুক্ত করা, যাতে তাদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তি করা যায়, দীর্ঘসূত্রিত অসুবিধা দূর করে এর মাল্টিপলসিটি বা প্রসিডিং দূর করা যায়। এই বিবেচনার ক্ষমতা প্রয়োগের নীতি অনুসরণ করে, সেটা হচ্ছে গিয়া রাজিয়া বেগম ভার্সেস সাহেবজাদি আনোয়ার বেগম 1995 আমরা ভারতের সুপ্রিম কোর্ট কিছু গুরুত্বপূর্ণ নীতি প্রদান করেছে। একটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি আদেশ 1 বিধি 10-এর অধীনে পক্ষভুক্তকরণের বিষয়টি সাধারণত আদালতের প্রাথমিক এখতিয়ারের প্রশ্ন নয়, বরং এটা জুডিশিয়াল ডিসক্রিশনের বিষয়। একটা নির্দিষ্ট মামলায় সকল তথ্য ও পারিপার্শ্বিক অবস্থার নিরিখে প্রয়োগ করতে হয়, তবে কিছু ক্ষেত্রে আদালতের সহজাত এখতিয়ারের বিপরীতে আদালত ক্ষমতা সংক্রান্ত বিতর্ক সৃষ্টি করতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনো মামলায় ব্যক্তিকে পক্ষভুক্ত করার জন্য উক্ত মামলার বিষয়বস্তুতে তার সরাসরি স্বার্থ বা ডিরেক্ট ইন্টারেস্ট থাকতে হবে, বাণিজ্যিক স্বার্থ বা কমার্সিয়াল ইন্টারেস্ট থেকে ভিন্ন হইতে হবে। ব্যাপারটা যেখানে মামলা বিষয়বস্তু কোনো পদমর্যাদা বা লিগাল ক্যারেক্টার ঘোষণা সংক্রান্ত হয়েছে, সেখানে বর্তমান বা সরাসরি স্বার্থের বিষয়টা শিথিল করা যেতে পারে। যদি আদালতে মনে করে যে উক্ত পক্ষকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আদালত বিরোধটি আরও কার্যকর ও পূর্ণাঙ্গভাবে বিবেচনা করতে সক্ষম হবেন। আদেশ 1-এর বিধি হচ্ছে গিয়া 10-2 একটা বলছে ট্রান্সপোজিশন অফ পার্টিস বা কোনো পক্ষকে রূপান্তর, অর্থাৎ বাদী থেকে বিবাদী থেকে বাদীতে। এখানে বলতেছে এই বিবাদীতে সরাসরি ট্রান্সপোজিশন শব্দটা ব্যবহৃত হয় না, তবে আদালত পক্ষগণের নাম বাদ দেওয়া বা যুক্ত করে যে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে তার মাধ্যমে পক্ষগণের রূপান্তর বা তার অন্তর্ভুক্ত আদালত প্রকৃত বিরোধ নিষ্পত্তির স্বার্থে পক্ষগণকে অবস্থান পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, খ নম্বরে বলতেছে আদেশ 23-এর বিধি 1-1 যদি মূল বাদী মামলাটা প্রত্যাহার করতে চান বা দাবি ত্যাগ করেন, তখন কোনো বিবাদী যদি ওই একই বিষয়ে প্রতিকার পাওয়ার অধিকারী হন, তবে আদালত সেই বিবাদীকে বাদীর স্থলাভিষিক্ত বা ট্রান্সপোজিশন করতে পারেন। ধারা 51 বলতেছে ন্যায় বিচার নিশ্চিত করতে তাদের আদালতের প্রতিকার অপচয় রোধ করতে আদালত সহজাত ক্ষমতা ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করে পক্ষগণকে রূপান্তর করতে পারেন। দেশের প্রতিষ্ঠা ট্রান্সপোজিশন যুক্তিযুক্ত স্বার্থের অবৈন্যতা থাকলে, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় দিচ্ছে, একটা হচ্ছে স্বার্থের অবৈন্যতা খ নম্বর দিচ্ছে বাদীর মামলার প্রত্যাহার, মামলাটার সংখ্যাধিক্য রোধ করা, প্রকৃত বিরোধ নিষ্পত্তি ট্রান্সপোজিশন অফ পার্টিস এবং এডিশন অফ পার্টিসের মধ্যে পার্থক্যটা কি? এখানে বলতেছে পক্ষগণের বর্তমান অবস্থা, ট্রান্সপোজিশন সংগত ব্যক্তি আগে থেকে নিজের মামলার নথিতে বাদী বা বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত থাকে, আর অপরদিকে সংশ্লিষ্ট ব্যক্তি মামলার নথিতে থাকে না, তিনি তৃতীয় পক্ষ বা বহিরাগত। মৌলিক উদ্দেশ্য ট্রান্সপোজিশনে বিদ্যমান পক্ষগণের
অদলবদল করার মূল উদ্দেশ্য ন্যায় বিচার নিশ্চিত করা। অপরদিকে মূল বিরোধ পূর্ণাঙ্গভাবে নিষ্পত্তির জন্য কোনো প্রয়োজনীয় উপযুক্ত পক্ষকে নতুন করে মামলায় আনা। তামাদি আইনের প্রভাব হচ্ছে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে তামাদি আইনের 21 দ্বারা কোনো বাধা সৃষ্টি করে না, কারণ ওই ব্যক্তি আগে থেকে মামলা অংশ ছিলেন। অপরদিকে নতুন পক্ষের ক্ষেত্রে মামলার কার্যক্রমে তাকে যুক্ত করার দিন থেকে শুরু হয়েছে বলে গণ্য করা হয়, ফলে দাবির মেয়াদ পার হয়ে গেলে এটা বাধাগ্রস্ত হতে পারে। প্রক্রিয়াগত প্রকৃত হচ্ছে ট্রান্সপোর্টেশন মতো মামলার অভ্যন্তরীণ বিন্যাস বা কাঠামোগত পরিবর্তন। অপরদিকে সংযোজন হলো বিচারক প্রক্রিয়া পরিধি বৃদ্ধি করা ও নতুন কোনো ব্যক্তিকে বিবাদের অংশীদার করা। আইনি ভিত্তিতে ট্রান্সপোর্টেশন আদেশ অর্ডার 1 বিধি 10-2 অনুযায়ী 23 বিধানের 1 ধারা 151 পর্যন্ত। অপরদিকে সংযোজনের আদেশ 1-10-2 অধীনে আদালতের ক্ষমতার মাধ্যমে সম্পন্ন হয়। বাদের একক আধিপত্য ডোমিনাস লিটিস, অর্থাৎ হচ্ছে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বাদের এক ইচ্ছার চেয়ে ন্যায় বিচার ও বিবাদের স্বার্থ রক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটা কোশ্চেন আমরা পাচ্ছি 23 নম্বরে, নেসেসারি পার্টিসটা কি, প্রপার পার্টিসটা কি, আর রিপ্রেজেন্টেটিভ সুটটা কি? আচ্ছা, নেসেসারি পার্টি হচ্ছে যার উপস্থিতি মোকদ্দমা গঠনের জন্য অপরিহার্য, যার বিরুদ্ধে মোকদ্দমার কোনো প্রতিকার চাওয়া হয় এবং যাকে ছাড়া উপস্থিত ছাড়া কোনো কার্যক্রম আদেশ দেওয়া যায় না, তাকে বলে নেসেসিটি পার্টিস। প্রয়োজনীয় পক্ষ বলা হয় যেমন বাটোয়ারার মোকদ্দমায় বাটোয়ারা সংক্রান্ত ভূমির সকল শরিক ও অংশীদার পক্ষ প্রয়োজনীয় পক্ষ। প্রপার পার্টিস হচ্ছে গিয়া যার অনুপস্থিতিতে একটা কার্যকর আদেশ প্রদান করা যায়, কিন্তু মোকদ্দমার বিরোধীয় বিষয়ে এটা সম্পূর্ণ ও চূড়ান্ত সিদ্ধান্ত প্রদানে যার উপস্থিতি প্রয়োজন তাদেরকে যথাযথ পক্ষ বলে। মালিক কর্তৃক ভাড়াটির বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের মামলা ভাড়াটিয়া যদি অপর কোনো ব্যক্তিকে ভাড়া দেয়, সেই সাবটেনেন্ট হলো যথাযথ পক্ষ। আর রিপ্রেজেন্টেটিভ সুট হচ্ছে গিয়া প্রতিনিধিমূলক মোকদ্দমা সম্পর্কে দেওয়ানি কার্য 8-1 বলা হয়েছে মধ্যে, অর্থাৎ যেক্ষেত্রে কোনো মোকদ্দমা বহু সংখ্যক লোকের একই স্বার্থ থাকে, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে এরূপ এক বা একাধিক ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্ট সকলের পক্ষে ও সকলের সুবিধার জন্য মামলা দায়ের করতে বা মামলার জবাব দিতে পারে। এক্ষেত্রে আদালত বাদীর খরচের ও স্বার্থ সংশ্লিষ্ট সকলের ব্যক্তিগণের নোটিশ দিবেন, অথবা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা অধিক হলে এবং আদালত সুবিধাজনক মনে করলে কোনো স্থানীয় দৈনিক পত্রিকা বিজ্ঞাপনের মাধ্যমে নোটিশ দেওয়ার আদেশ দিতে পারেন। এই প্রকার মোকদ্দমা প্রতিনিধিমূলক মোকদ্দমা বলা হয়ে থাকে। আচ্ছা, এই 55 পৃষ্ঠা একটা উদাহরণ দেওয়া আছে, এটা একটু পড়ে নিব ভালো করে।